আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অসহযোগিতার কারণে কাজ করতে না পারার হতাশা থেকে পদত্যাগ করতে চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুর থেকেই দেশ জুড়ে এমন আলোচনা শুরু। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, প্রতিবন্ধকতার কারণে কাজ করতে না পারলে দায়িত্বে থাকা প্রাসঙ্গিক নয়। এছাড়া নির্বাচন, আন্দোলন, সংস্কার, ঐক্য নিয়ে কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এনটিভি এক্সপ্লেইনারে জানাচ্ছেন রোকন উদ্দিন। দেশের প্রেক্ষাপটে গেল সপ্তাহ ছিল ঘটনাবহুল। সপ্তাহের শুরুতেই আদালতের রায়ের পরও মেয়র হিসেবে শপথ নিতে পদক্ষেপ না নেয় আন্দোলনে নামেন বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতাকর্মীরা। প্রথমে নগর ভবন ব্লকেট, পরে শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি। দাবি তোলা হয় সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগেরও। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার যথাযথ বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে কর্মসূচি চলতে থাকে দলটির পক্ষ থেকেও। একটি দলের পক্ষে অবস্থান নিয়ে কাজ করছে দাবি করে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে বুধবার অফিসার্স অ্যাড্রেসে মিয়ানমারের সাথে করিডোর, নির্বাচন সহ সমসাময়িক নানান বিষয় উঠে আসে সেনা প্রধানের বক্তব্যে। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের পক্ষ থেকেই নেওয়া উচিত বলেও তুলে ধরেন তিনি। এমন বাস্তবতায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উঠে আসে এসব প্রসঙ্গ। রাজধানীতে প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানান পক্ষের অসহযোগিতার বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা নিজেই। এক পর্যায়ে ক্ষোভ ও হতাশা থেকে পদত্যাগও করতে চান বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা অনেকেই। সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে তার এমন হতাশার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই দিনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক বিষয়ে তাদের মতামত তুলে ধরেন তারা। জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানানো হয় জামাতে ইসলামের আমিরের পক্ষ থেকে। আর বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে আবারও নির্বাচনী রোডম্যাপ তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সবকিছু মিলিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগ, নতুন অন্তর্বর্তী সরকার সহ নানান বিষয়ে গুঞ্জন ছিল বৃহস্পতিবার রাতভর। শুক্রবার সকালে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে। এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক। প্রত্যাশা অনেকই থাকতে পারে, কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। তাহলে কি নানানমুখী চাপে জর্জরিত অন্তর্বর্তী সরকার? প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপের জন্য, ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায়। তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ। অসহযোগিতা ও হতাশার কথা তুলে ধরে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণও দিতে চেয়েছিলেন বলে জানা গেছে। তা না হলেও দু একদিনের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের অনেকেই। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে চলমান বিশেষ সময়ে 2025-26 অর্থ বছরের জন্য এক নতুন ধরনের বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিহাসের প্রথমবারের মতো কমতে যাচ্ছে বাজেটের আকার। চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে
বাজেট প্রস্তাব করা হতে পারে 7,90,000 কোটি টাকার। 35,000 কোটি টাকা কাটছাঁট করা হয়েছে উন্নয়ন বরাদ্দে। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব লক্ষ্যমাত্রা না কমিয়ে বাজেটের আকার কমানোর চেষ্টা জনগণকে স্বস্তি দেবে না। এটি বরাবরের মতোই উচ্চাভিলাষী বাজেট। সেলিম মালিকের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে প্রতি বছর উল্লেখযোগ্য হারে বেড়েছে জাতীয় বাজেটের আকার। গত অর্থ বছরের তুলনায় চলতি 2024-25 অর্থ বছরে 4.5% বেশি বাড়িয়ে 7,97,000 কোটি টাকার বাজেট দেয় বিগত সরকার। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার বাজেট বাড়িয়ে নয়, বরং কমানোর পরিকল্পনা করছে 7,000 কোটি টাকা। একই সঙ্গে কমছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির আকারও। চলতি অর্থ বছরের তুলনায় 35,000 কোটি টাকা কমিয়ে এর মধ্যে আগামী অর্থ বছরের জন্য এডিবি পাশ করা হয়েছে 2,35,000 কোটি টাকার। এমন কাটছাটের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা কমানো হচ্ছে না, বরং বাড়ানো হচ্ছে 38,000 কোটি টাকা। তাই একে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক বাজেট বলতে নারাজ বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ। রাজস্ব আদায়ের ঘাটতিটা যেহেতু অতি উচ্চ অভিলাষী, সেই জন্য 7,90,000 কোটি টাকার বাজেট আগের বাজেটের তুলনায় একটু ছোট হলেও এটাও আমার কাছে মনে হয় উচ্চ অভিলাষী বাজেটই হবে। রাজস্ব আদায়ের লক্ষ্যটা আদায় করা খুব কঠিন হবে। বাজারে অতি মূল্যস্ফীতিতে কষ্টে দিন কাটছে নিম্ন ও মধ্যবিত্তের। তাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি চলমান পরিস্থিতিতে বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। যেহেতু আমরা আকার বাড়াচ্ছি না, রাজস্ব ব্যয় বলি বা উন্নয়ন ব্যয় বলি, তাহলে মানসম্মত বাস্তবায়ন সেটা হবে হলো একটা বড় চ্যালেঞ্জ। এই সংস্কার কর্মসূচিটা যাতে রাজস্ব আয়ের ক্ষেত্রে এইটা আরেকটা চ্যালেঞ্জ না হয়ে দাঁড়ায় যে কাঠামোগত সংস্কারের কারণে রাজস্ব আদায় স্থবির হয়ে পড়েছে। তাদের মতে বাজেট ঘাটতি মেটাতে এবার দেশীয় উৎসের চেয়ে বিদেশি ঋণকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। বৈদেশিক ঋণের ব্যবহারটা আরও ভালোভাবে করে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ বেশি নিতে না হয়, যাতে করে ব্যক্তি খাত যখন চাহিদাটা বাড়বে তাতে যাতে তার কোনো অসুবিধা না হয়। পাশাপাশি বাজেট বরাদ্দের অভাবে যেন চলমান সংস্কার কার্যক্রম থমকে না যায় সেদিকেও নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদি আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানের সম্ভাবনা আছে, তাহলে তো সেখানে অর্থায়নের প্রয়োজন হবে। তো একটা তহবিল তো দরকার হবে, যাতে আমি এই কাজটা এগিয়ে নিতে চাইলে এই অর্থায়নের কারণে এটা বাধাগ্রস্ত না হয়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নিবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। আরমান মোল্লার পুরো দায়িত্ব বিএনপি পরিবার নিয়েছে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন রিজভী। জীবন দিয়েছে, তার সন্তানরা আজকে এতিমখানায় চলে যাবে, এটা হতে পারে। বন্ধুরা, এই সংবাদটি শুনেই গণমানুষের নেতা তারেক রহমান তিনি বলেছেন যে এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর এতিমখানায় থেকে পড়াশোনা করতে হবে না, তারা তাদের বাসায় থেকেই তারা পড়াশোনা করতে পারবে। পলাতক ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে এনে দেশকে ফের ভারতীয় আধিপত্যবাদী শক্তির কলোনিতে পরিণত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জুলাই ঐক্য সংগঠনের নেতারা। বাদ জমা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন বক্তারা। তাদের অভিযোগ, ভারতীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে নানান অজুহাতে জুলাই বিপ্লবের মাধ্যমে জাতির যে ঐক্য গড়ে উঠেছিল তাতে ভাঙন ধরানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। এতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়াও সুযোগ তৈরি হচ্ছে। ফ্যাসিবাদী শক্তি আর ভারতীয় আধিপত্যবাদকে আর এদেশে ফিরে আসতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা। ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরের পশুর হাট কাঁপাতে আসছে শাহরাস্তির কিং। আদর করে বিশাল আকৃতির গরুর এমন নাম রেখেছেন মালিক। প্রাকৃতিক খাবারে গবাদি পশু লালন পালনে ব্যস্ত 4,000 খামারি। তাদের দাবি, গোখাদ্যের দামের সাথে বেড়েছে পশুর দামও। এ নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট।
রাজকীয় ভাব, দেখতে কিংয়ের মতোই। দিনে কয়েকবার শ্যাম্পু দিয়ে শরীর ধোয়ানো, প্রাকৃতিক খাবার খাওয়ানো সবই করতে হয় ভালোবাসা দিয়ে। মুক্ত পরিবেশ পেলে ছুটতে শুরু করে শাহরাস্তির কিং। তাই তো এর নিরাপত্তা রক্ষী 4 জন। নিবিড় পরিচর্যায় বেড়ে উঠছে সুঠাম দেহের গরু। শাহরাস্তির কিং, আর এর লাইভ ওয়েট আছে প্রায় আপনার 850 কেজির মতো, বা বাংলাদেশ 25 মনের মতো হবে। এই গরুটাকে ন্যাচারাল খাবার খাওয়াইয়ে বড় করেছি, কোনো কৃত্রিম কোনো খাবার খাওয়াই নাই। দীর্ঘদিন আমি আমার এই গরুটাকে যত্ন করে লালন পালন করেছি। চাঁদপুরে বিভিন্ন জাতের গরু লালন পালনে ব্যস্ত খামারিরা। ক্রেতাদের অনেকেই আগেভাগেই বুকিং করেছেন পছন্দের পশু। ভিড় করছেন দর্শনার্থীরাও। ফার্মে আসলাম গরু দেখার জন্য। এখানে তাদের অনেক পছন্দসই গরু আছে, তবে গরুগুলো তুলনামূলকভাবে দাম খুব বেশি। যদি দামে পছন্দ হয় এবং ভালো হয়, ইনশাল্লাহ আমরা এখান থেকে গরু নিতে পারবো। নির্ভেজাল দেশীয় খাবারে একটু একটু করে বেড়ে উঠেছে প্রতিটি পশু, দাবি খামারিদের। গরুর খাদ্য দাম বেশির কারণে আমরা গরু যদি বিক্রি করতে পারি তাহলে আমাদের পোষাবে। এবার গরুর দাম কিছু বাড়তি, কেন? খাওয়া খাদ্যের দাম বেশি, খেয়ার দাম বেশি। চলতি বছর 2 শতাধিক কোরবানির পশুর হাট বসবে এ জেলায়। আমাদের প্রায় 14,000 ঘাটতি থাকে, তো এই আর ঘাটতি আর থাকবে না, কারণ খণ্ডকালীন যারা ব্যবসায়ী তারা বিভিন্ন জায়গা থেকে গরুগুলা নিয়ে আসে এখানে ব্যবসা করবে। গরুর খামারে ঘুরছে প্রান্তিক অর্থনীতির চাকা। এগিয়ে এসেছেন শাখাওয়াত হোসেনের মতো অনেকেই। তার ভাষায়, গরুটিকে যে যত্ন ও সময় দিয়েছেন তা শুধু টাকা দিয়ে মাপার নয়। ভালো ক্রেতা পেলে সন্তুষ্টি নিয়েই বিদায় দিতে চান তার রাজাকে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি না করার কারণেই দেশে একটি ভয়ঙ্কর অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও গণ অভ্যুত্থানের অর্জন রক্ষায় 10 দফা দাবিতে শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, রক্তের দাগ এখনো শুকায় নাই, কাজেই আমাদের ঐক্য কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না। ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ আমাদের রক্ষা করতেই হবে, যত প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতাই থাকুক। ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে, আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে জনগণকে সাথে নিতে হবে। নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার এবং উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে খাতা কলম, শিক্ষকদের জন্য ডায়েরি ও কলম বিতরণ করেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান। এ সময় নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের 600 শিক্ষার্থীর জন্য খাতা কলম ও 28 জন শিক্ষকের জন্য নোটপ্যাড ও কলম উপহার দেন হাবিবুর রহমান। প্রতিটি স্কুলে দৃষ্টিনন্দন বিদেশি ফুল গাছ রোপণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব বিতরণ করা হয় বলে তিনি জানান। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকায় বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক জুবায়েদ হোসেন শাকিল। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়নব কুমার কুণ্ড। ওদিকে রাজশাহীতে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিনোদপুর এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। মোংলা বন্দরের অবৈধ স্থাপনা উচ্ছেদ নোটিশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উচ্ছেদ ঠেকানোর দাবিতে সকাল 10:30টায় পৌর শহরে বিক্ষোভ মিছিল করে কয়েকশো শ্রমিক। পরে বেলা 11টায় পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ 40 বছর ধরে বন্দরের জায়গায় বসবাস করে আসছেন। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের চেষ্টা করলে প্রাণ দিয়ে হলেও তার মোকাবেলা করা হবে। বক্তারা
জাহাজে শ্রমিকের কাজ বন্ধ করে বন্দর অচল করে দেওয়ারও হুমকি দেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান বাস্তবায়নে অবৈধ দখলে থাকা ভূমি উদ্ধারে 25 মের মধ্যে বন্দরের বিভিন্ন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দেয়া হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।